আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে। সাথে আছি আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতেই থাকছে গোল্ডেন এজ হোম কেয়ার সংবাদ শিরোনাম। মামদানিকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প। অ্যাপস্টেইন তদন্তের নথিপত্র প্রকাশের অনুমতি কংগ্রেসের। ভেনেজুয়েলার আকাশসীমায় সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র। মার্কিন চাপে নদী শিকার ভারতের। ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নিউ ইয়র্কে অঙ্গরাজ্যের প্রধান শহর নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে বিষয়ে প্রার্থী জোরান মামদানির ব্যাপক প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কের মেয়র হিসেবে তিনি ভালো কাজ দেখাবেন বলেও প্রত্যাশা করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে ওভাল অফিসে গতকাল শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ঘটে মামদানির। সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি আপনাদের বলতে পারি যে আমার দৃষ্টিভঙ্গিতে কিছু পরিবর্তন এসেছে। এখন আমার দৃঢ় বিশ্বাস মামদানি তার দায়িত্বগুলো খুব ভালোভাবে সম্পাদন করতে পারবেন। এমনকি আমি এও মনে করি তিনি তার কাজ পারফরমেন্স দিয়ে অনেক রক্ষণশীল লোকজনকে চমকে দেবেন। গত 5 নভেম্বর রীতিমতো ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের মেয়র নির্বাচনে জয়ী হন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোরান মামদানি। মোট ভোটের 50% পেয়ে এ জয় নিশ্চিত করেছেন তিনি। আগামী 1 জানুয়ারি নিউ ইয়র্কের মেয়রের শপথ নেবেন মামদানি। শপথ গ্রহণের পর 34 বছর বয়সী মামদানি হবেন নিউ ইয়র্কের ইতিহাসে সবচেয়ে কম বয়সী এবং প্রথম মুসলিম মেয়র। নির্বাচনের সময় অবশ্য জোরান মামদানিকে আটকাতে যথেষ্ট চেষ্টা করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প নিজে মামদানিকে কমিউনিস্ট উম্মাদ আখ্যা দিয়ে বলেছিলেন, মামদানি নির্বাচিত হলে নিউ ইয়র্কের জন্য বরাদ্দ সরকারি অর্থ আটকে দেবেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, মামদানির বিরুদ্ধে প্রচারণা বাবদ $240 কোটি ব্যয় করেছে ট্রাম্প প্রশাসন এবং তার দল রিপাবলিকান পার্টি। এদিকে শুক্রবারের সাক্ষাৎ এবং বৈঠকের পর ট্রাম্পের মধ্যে আগের সেই মনোভাবের লেশমাত্র উপস্থিতি দেখা যায়নি। সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, বিভিন্ন ইস্যুতে আমি যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়েও অনেক বেশি একমত হয়েছি আমরা। একটা ব্যাপার কমন আছে আমাদের মধ্যে, তা হলো আমরা দুজনই নিউ ইয়র্ক সিটিকে ভালোবাসি এবং উভয়ই এই শহরের সর্বাঙ্গীন উন্নতি চায়। ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে মামদানি বলেন, আমরা নিউ ইয়র্ক সিটি এবং সেখানকার বাসিন্দাদের বিভিন্ন ইস্যু ও সমস্যা নিয়ে কথা বলেছি। এটা ছিল একটি ফলপ্রসূ, শ্রদ্ধা ও ভালোবাসাপূর্ণ বৈঠক। যুক্তরাষ্ট্রে যৌন অপরাধী ও আর্থিক লগ্নিকারী জেফ্রি অ্যাপস্টেইনের তদন্তের সব ফাইল প্রকাশের বিষয়ে সম্মতি দিয়েছে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষ। 427 ভোটে এটি অনুমোদন করে প্রতিনিধি পরিষদ এবং সিনেট সর্বসম্মতিক্রমে আনুষ্ঠানিক ভোট ছাড়াই দ্রুত পাশ হয়। এটি এখন ডোনাল্ড ট্রাম্পের দপ্তরে যাবে। তার স্বাক্ষরের পর 30 দিনের মধ্যে মার্কিন বিচার বিভাগ এসব নথিপত্র প্রকাশ করবে। এদিকে ডোনাল্ড ট্রাম্প তার অবস্থান পরিবর্তন করে কংগ্রেসকে রেকর্ড প্রকাশের জন্য ভোট দেওয়ার আহ্বান জানানোর মাত্র কয়েকদিন পরেই এই পদক্ষেপ নেওয়া হলো, যখন তার অনেক সমর্থকের জনসম্মুখে প্রতিবাদের মুখে তিনি নথিপত্র প্রকাশের জন্য ভোট দিতে বলেছিলেন। 20,000-এরও বেশি পৃষ্ঠার নথির মধ্যে কিছু জায়গায় প্রেসিডেন্ট ট্রাম্পের কথাও উল্লেখ রয়েছে। এটি ঘিরে ট্রাম্প এবং অ্যাপস্টেইনের সঙ্গে তার সম্পর্ক আবারও শিরোনামে আসে। যদিও কোনো অন্যায় কাজ করার কথা অস্বীকার করেছে হোয়াইট হাউস। এর আগে প্রতিনিধি পরিষদে 427 ভোটে বিলটি পাশ হয়। সিনেটে পৌঁছানোর পর কোনো বিরোধিতা হয়নি, সর্বসম্মতভাবে অনুমোদন দেওয়া হয়। গত সপ্তাহে এপস্টিনের ব্যক্তিগত সম্পদ সংক্রান্ত প্রায় 20,000 পৃষ্ঠার নথি প্রকাশ করা হয়, যার কিছুতে সরাসরি ট্রাম্পের নামও আছে। ট্রাম্পের সঙ্গে এক সময় এপস্টেইনের ভালো সম্পর্ক ছিল। তিনি অবশ্য এপস্টেইনের সঙ্গে কোনো ধরনের অনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করে আসছেন। গত সোমবার রাতে সাংবাদিকদের ট্রাম্প বলেন, এপস্টেইনের সঙ্গে রিপাবলিকানদের কোনো সম্পর্ক নেই। প্রেসিডেন্ট সই করলেও এপস্টেইনের সব নথি প্রকাশ হবে এমন কোনো নিশ্চয়তা নেই। বিল অনুযায়ী যদি কোনো অংশ ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে বা চলমান তদন্তের সঙ্গে সম্পর্কিত হয়, তা নাও প্রকাশ করা হতে পারে। ভেনেজুয়েলায় আকাশপথে উঠতে বড় এয়ারলাইন্সগুলোকে সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। সংস্থাটি সতর্কতার সঙ্গে ফ্লাইট পরিচালনার আহ্বান জানিয়েছেন। এদিকে ভেনেজুয়েলাকে ঘিরে অবনতি হওয়া নিরাপত্তা পরিস্থিতি ও বাড়তি সামরিক তৎপরতা বাণিজ্যিক বিমানগুলোর জন্য সব উচ্চতায় ঝুঁকি তৈরি করতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে এই অঞ্চলে বড় ধরনের মার্কিন সামরিক উপস্থিতি দেখা গেছে। যুক্তরাষ্ট্র নৌবাহিনীর সবচেয়ে বড় বিমানবাহী রণতরী, অন্তত 8টি যুদ্ধ জাহাজ ও F-35 যুদ্ধ বিমান মোতায়েন রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে, ভেনেজুয়েলা ও লাতিন আমেরিকার অন্যান্য দেশ থেকে মাদকবাহী নৌকা ছাড়লে সেগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। 2019 সাল থেকে যুক্তরাষ্ট্রের যাত্রী ও কার্গোবাহী বিমান ভেনেজুয়েলায় সরাসরি যাতায়াত বন্ধ রয়েছে। তবে কিছু মার্কিন এয়ারলাইন দক্ষিণ আমেরিকার নির্দিষ্ট রুটে ভেনেজুয়েলার আকাশপথ ব্যবহার করে থাকে। আমেরিকান এয়ারলাইন্স জানায়, তারা গত অক্টোবর থেকে ভেনেজুয়েলার আকাশসীমা এড়িয়ে চলছে। ডেল্টা এয়ারলাইন্স জানিয়েছে, তারা অনেক আগেই ভেনেজুয়েলার ওপর দিয়ে ফ্লাইট বন্ধ করেছে। ইউনাইটেড এয়ারলাইন্স এ বিষয়ে মন্তব্য করেনি। নতুন নির্দেশনায় বলা হয়েছে, মার্কিন এয়ারলাইন্সগুলোকে ভেনেজুয়েলার ওপর দিয়ে উঠতে হলে অন্তত 72 ঘন্টা আগে FAA কে জানাতে হবে। তবে এটি ফ্লাইট পুরোপুরি নিষিদ্ধ করছে না। FAA জানিয়েছে, সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলায় গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমে হস্তক্ষেপ বেড়েছে, যা কিছু ক্ষেত্রে পুরো ফ্লাইট জুড়ে প্রভাব ফেলেছে। পাশাপাশি ভেনেজুয়েলার সামরিক প্রস্তুতি বাড়ানোর লক্ষণও দেখা যাচ্ছে। সংস্থাটি জানিয়েছে, ভেনেজুয়েলার কাছে উন্নত মানের যুদ্ধ বিমান ও এমন অস্ত্র রয়েছে যা বাণিজ্যিক বিমানের উচ্চতা পর্যন্ত পৌঁছাতে সক্ষম। নিচু উচ্চতায় অ্যান্টি এয়ারক্রাফট আর্টিলারি ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও ঝুঁকি তৈরি করতে পারে। এবার মার্কিন চাপের কাছে শেষ পর্যন্ত নতি স্বীকার করল ভারত। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা কমাবে না বলে গো ধরেছিলেন নয়াদিল্লি। এতে ক্ষিপ্ত হয়ে ভারতের ওপর কঠোর শুল্ক আরোপ করে ওয়াশিংটন। শুরুতে ভারত যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের বিষয়টি পাত্তা না দিলেও যতদিন গড়ায় ততই তাদের আত্মবিশ্বাসে চির ধরে। এ অবস্থায় দেশটির বিলিয়নিয়ার মুকেশ আম্বানির মালিকানাধীন ভারতের বৃহত্তম শিল্প গোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ অবশেষে রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বন্ধ করতে নির্দেশ দিয়েছে। রাশিয়ার প্রধান তেল উৎপাদনকারী সংস্থা রোসনেফট এবং লুকোইলের উপর মার্কিন নিষেধাজ্ঞার পরই ভারতীয় প্রতিষ্ঠানটির এমন পদক্ষেপের বিষয়টি সামনে আসে। রিলায়েন্স এক বিবৃতিতে জানিয়েছে, 2026 সালের 21 জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া পণ্য আমদানি সংক্রান্ত বিধিনিষেধগুলোর সঙ্গে পূর্ণ সম্মতি নিশ্চিত করতে এই পরিবর্তন নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন করা হয়েছে। এদিকে ভারতীয় প্রতিষ্ঠানটির এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে হোয়াইট হাউস। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর আগে রাশিয়া থেকে ভারতের মোট তেল আমদানি ছিল 2.5%, যা 2024-25 সালে বেড়ে দাঁড়ায় প্রায় 35.8%। ভারতের মোট রুশ তেল আমদানির প্রায় 50% আনে রিলায়েন্স। রুশ তেল ক্রয় নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কে দীর্ঘদিন ধরেই তিক্ত। ট্রাম্প প্রশাসন গত আগস্টে ভারতের ওপর 50% শুল্ক আরোপ করেন। এই অতিরিক্ত শুল্কের মধ্যে 25% রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার কারণেই, এবং ট্রাম্পের অভিযোগ ছিল এই কেনাকাটা মস্কোকে ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছে, যদিও ভারত তখন এই অভিযোগ অস্বীকার করে। রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে, তবে রিক্টার স্কেলে এখনও এর মাত্রা জানা যায়নি। শনিবার সন্ধ্যা 6:06 এ কম্পন অনুভূত হয়। এর আগে ঢাকার অদূরে নরসিংদীতে ফের একটি ভূকম্পনের উৎপত্তি হয়েছে, তবে এটি মৃদু মাত্রার এবং রিক্টার স্কেলে এটির মাত্রা ছিল 3.3। বিস্তারিত রিপোর্টে। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা আফরোজা সুলতানা এ তথ্য জানিয়েছিলেন। তিনি জানান, 10:36:12 ভূমিকম্পটি হয়। এটির উৎপত্তি স্থল ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে 29 কিলোমিটার উত্তর পূর্বে নরসিংদী পলাশে। তিনি বলেন, রিক্টার স্কেলে এটির মাত্রা 3.3। এটিকে আমরা মৃদু মাত্রার ভূমিকম্প বলছি। আফরোজা সুলতানা জানান, একটি ভূমিকম্প হলে আরও কয়েকটি ছোট ছোট ভূমিকম্প হতে পারে, আবার বড় ভূমিকম্পের আগেও ছোট ছোট ভূমিকম্প হয়। শুক্রবার শত বছরের মধ্যে দেশের ভেতরে উৎপত্তি হওয়া সবচেয়ে বড় ভূকম্পনটি হয়ে গেল নরসিংদীর মাধবদীতে। রিক্টার স্কেলে মাঝারি ধরনের কম্পনটির মাত্রা ছিল 5.7। সকাল 10:38 রাজধানী সহ পুরো দেশে কেঁপে ওঠে। এই ছিল প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজ। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।